2011 সালের পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে বাতিলের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের এক প্রকার কবর রচনা শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী যে দলের, প্রতিপক্ষ সেই দলের, ভোটার যারা তারাও একই দলের এবং যারা ভোটে বাধা দিচ্ছে তারাও একই দলের। 26 ঘিরে আমাদের প্রথম যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দল এবং নাগরিক সবার আকাঙ্ক্ষা হচ্ছে ভোট দেয়া। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ভোটের মাধ্যমে স্থাপিত হয়। এই যে মনোনয়ন দেয়া, মানে বিএনপি এরই মধ্যে 237টি মনোনয়ন দিয়েছে বা তালিকা প্রকাশ করেছে, এমনটা আমরা দেখেছি। যদিও সেটা চূড়ান্ত নয়, আরও চিন্তা ভাবনা করা হচ্ছে, আরও অনেক রাজনৈতিক দল তাদের মনোনয়নগুলো দেওয়া নিয়ে চিন্তা ভাবনা করছে। কোন কোন বিষয়গুলোকে, ক্রাইটেরিয়াগুলোকে তারা সামনে রেখে এই যে মনোনয়ন দিচ্ছে, শুরুটা যেটা নির্বাচনের প্রথম স্তর, কি হিসাবে তারা বিবেচনা করছে? সাইদ খান। জি, ধন্যবাদ সোনিয়া আপনাকে এবং আমার সহ আলোচক রাশেদ খান এবং যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রশ্নের যে মোটা দাগে যে জায়গা, যেটুকু আমি বুঝতে পেরেছি, যে এবছরের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত যে কয়জনকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছে বলে তালিকা প্রকাশ করেছে, যদিও বিএনপি একেবারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, অপরাপর রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত পুরোপুরি তালিকা প্রকাশ করেনি। বিএনপি তাদের তালিকা প্রকাশের সময় আমি একজন সংবাদকর্মী এবং একজন নাগরিক হিসেবে আমি যেটি দেখেছি, তারা এবছরের নমিনেশনের ক্ষেত্রে যে জিনিসটি সামনে এনেছে সেটি হচ্ছে গ্রহণযোগ্যতা। যাকে সম্ভাব্য প্রার্থী দেওয়া হয়েছে তার সামাজিক গ্রহণযোগ্যতা, তার নৈতিক গ্রহণযোগ্যতা এবং বিগত ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে, সক্রিয় ছিল, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরেকটি জিনিস, এখানেও কিছু ভুল অবশ্যই আছে, সমালোচনার ঊর্ধ্বে কোনো কিছুই নয়। যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, রাশেদ খান আমার সাথে আছেন, তারাও একটি রাজনৈতিক দল, শতভাগ সঠিক করা সম্ভব না। কারণ আপনি ধরে নেন, একটি বাগানে যদি আপনি 100 চারা গাছ লাগান, 100 গাছ কিন্তু টিকবে না, 100 চারা থেকে হয়তো 70-80টি টিকবে। সেক্ষেত্রে বিএনপির এই নমিনেশন নিয়ে, রাশেদ খানদের নমিনেশন নিয়েও সমালোচনা নেই, বিষয়টি এমন না। তারাও ছোটোখাটো পরিসরে তালিকা প্রকাশ করেছে, জামায়াতে ইসলামী প্রকাশ করেছে। প্রত্যেক রাজনৈতিক দলের যারা সম্ভাব্য প্রার্থী তাদের নিয়ে সমালোচনা আছে। তারপরেও এখানে আলোচনার যে জায়গাটি, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনের উপরে ভিত্তি করে 3টি আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। প্রথমত, গত 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশে যে রিজিমটি ছিল রাষ্ট্র ক্ষমতায়, তারা প্রথমে গণতন্ত্রের নাম বলে এসেছে। যদিও 2011 সালের পরে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে বাতিলের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের এক প্রকার কবর রচনা শুরু হয়েছে। চূড়ান্ত পর্যায়ে আমরা 24-এর নির্বাচনটি দেখেছি। এটিকে নির্বাচন বলা যায় না। আমি তখন একজন সংবাদকর্মী হিসেবে মাঠে ছিলাম, বিদেশি একজন অবজারভার। আমি তখন দ্য মিরর এশিয়ার বাংলাদেশ অফিসে কাজ করতাম করেসপন্ডেন্ট হিসেবে। তো একজন ব্রিটিশ অবজারভার, তার নাম ছিল জেজ কোলসন, তিনি 2024 সালের নির্বাচন অবজার্ভ করতে এসেছিলেন। ওনার আমি একটা ইন্টারভিউ করেছিলাম যে হাউ ইউ ফাইন্ড ইন দিস ইলেকশন 2024। উনি আমাকে এক বাক্যে বললেন, আই ফাউন্ড হিয়ার দ্য নর্থ কোরিয়া মডেল। তার মানে তিনি এখানে নর্থ কোরিয়া মডেল দেখেছেন, যে প্রতিদ্বন্দ্বী যে দলের, প্রতিপক্ষ সেই দলের, ভোটার যারা তারাও একই দলের এবং যারা ভোটে বাধা দিচ্ছে তারাও একই দলের। তার মানে এক পেশে আমি ডামি আমরা বলে থাকি, এক পেশে একটি নির্বাচন। সেই দীর্ঘ 15 বছর পরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটি জন্ম নিয়েছে, সেটি হচ্ছে তারা আসলে ভোট দিতে চায়। 26-এ না, তারা 24-এই চেয়েছিল যে পতনের পরে যত দ্রুত সম্ভব নির্বাচনটি হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে 26 ফেব্রুয়ারির কথা বলেছে। সো দ্যাট 26 ঘিরে আমাদের প্রথম যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দল এবং নাগরিক সবার আকাঙ্ক্ষা হচ্ছে ভোট দেয়া। আর ভোট দেয়া হচ্ছে কি একটি রাষ্ট্রের, বা আমি আরেকটু ছোট করে বলি, কোনো সংসারের সম্পর্ক টিকে থাকার, ধরেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের একটি সনদ লাগে। মুখে মুখে বললে হয় না যে আমি আমার ওয়াইফকে বললাম বিয়ে করা ছাড়াই আমরা সংসার করছি স্বামী স্ত্রী, এটি হয় না। তেমনি নাগরিক এবং রাষ্ট্র, এই দুটির মধ্যে একটি কন্ট্যাক্ট থাকে, সেই কন্ট্যাক্টের সিগনেচার হয় ভোটের মাধ্যমে। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ভোটের মাধ্যমে স্থাপিত হয়।